আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান অর্থাৎ রাজনৈতিক টক শো সময়ের সাথে দেখার জন্য সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের সামনে এসে থাকি বর্তমান বাংলাদেশকে নিয়ে। কি হচ্ছে বাংলাদেশে, কি করলে কিভাবে আমরা আমাদের বাংলাদেশকে সত্যিকারের বাংলাদেশে পরিণত করতে পারি এবং কি করলে আমাদের রাজনৈতিক সমঝোতা হতে পারে, কি করলে আমরা প্রত্যেকটি দল একত্রিত হয়ে আমাদের 1971-এর অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের লক্ষ্যকে আমরা তৈরি করে তুলতে পারি। এই বিষয়ে কথা বলার জন্য আগের মতোই আজ আমাদের সাথে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত এবং আমরা যে সম্মানিত অতিথিবৃন্দ আজ আপনাদের সাথে কথা বলবেন বর্তমান বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে, রাজনীতিকে নিয়ে। আমার বাম পাশে হচ্ছেন ডক্টর মাহাদি আমিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, জনাব তারেক রহমানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা ও সভাপতি, বাংলাদেশ পলিসি ফোরাম, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এবং আমার ডান পাশে হচ্ছেন ডক্টর তুহিন মালিক, বিশিষ্ট লয়ার, বাংলাদেশ থেকে উনি আসছেন আমাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদেরকে বর্তমান বাংলাদেশ সম্পর্কে বলার জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি প্রথমে যাচ্ছি ডক্টর তুহিন মালিক, আপনার কাছে কেমন আছেন আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই ঢাকা থেকে এসে আপনি ইউরোপের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে কেমন আছে আমাদের বাংলাদেশ? বাংলাদেশ এখন যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন, এটাই আপনি জানতে চেয়েছেন যে রাজনৈতিকভাবে কেমন আছে। এটা ওই বাংলাদেশে লোকাল বাস যেরকম হয়, এখন আমাদের সরকারটা, গণতন্ত্রটা চলছে ক্লোজ ডোর, দূরপাল্লার ক্লোজ ডোর সরকার। এখন যে দূরপাল্লার সরকার, তারা চিন্তা করছে 2021 কিংবা 41 পর্যন্ত যাবে এবং ক্লোজ ডোর, এখানে পথে আর কেউ নামতেও পারবে না, উঠতেও পারবে না। এই যে গণতন্ত্রকে তারা এমন জায়গায় নিয়ে গেছে যে একদলীয় শাসন পদ্ধতি আমরা দেখেছি। এখন একদলীয় গণতন্ত্রের বলাবলিতে যারা যেটা করছে, এটা রাষ্ট্রের জন্য যেমন সুখকর নয়, জাতির জন্য তো অবশ্যই একটা ভয়াবহ বিষয়। এ কারণে দেখেন তারা এখন একটা নতুন ফর্মুলা করেছে যে গণতন্ত্র প্রয়োজন নেই, উন্নয়ন হলেই চলবে। কিন্তু দেখেন, ডেমোক্রেসি is not an important thing, but democracy is everything. একটা রাষ্ট্রের চরিত্র তার ডেমোক্রেসির উপরই নির্ভর করে এবং আমাদের রাষ্ট্র যখন, আমাদের বাংলাদেশে তো গণতন্ত্র কি নেই? আমাদের নির্বাচন, দশম জাতীয় সংসদ হলো আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তাহলে সেটা কি গণতন্ত্রের বহির্ভূত না বাহিরে কিছু নাকি? আচ্ছা, প্রথম আমি তিনটা শব্দ আপনি বলেছেন, সংবিধান, ভোট, নির্বাচন এবং গণতন্ত্র। সংবিধান কোন সংবিধান? বাংলাদেশের সংবিধান। বাংলাদেশে আমি যেটা নিজে তৈরি করেছি নিজের মতো করে, সেটার দোহাই দিয়ে সেটা তো সংবিধান হতে পারে না। আমি এই মুহূর্তে আপনি একটা আইন করে দিলেন এবং সেই আইনের ভিত্তিতে আপনি চালিয়ে বলছেন যে এই আইনে আমাকে চলতে হবে, সেটা তো গ্রহণযোগ্যতা থাকলো না। দ্বিতীয়ত হলো যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচনে তো সরকার দলীয় যদি 35 থেকে 30% সমর্থক থাকে দেশে, তারা নিজেরাই ভোট দেয়নি, ভোট দিয়েছে 4 থেকে 5%। মিডিয়া কি বললো এই ব্যাপারে? মিডিয়াও তাই বলেছে। যতদূর মিডিয়া বলছে যে পশু পাখিকেও দেখিয়েছে যে কিছু ভোট কেন্দ্রে তারা ভোট টোট দিয়েছে কিনা জানি না। তো গণতন্ত্রকে যে আমি আবারও যেভাবে নিয়ে আসছি, যে গণতন্ত্রকে আপনি যদি এভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে জনগণকে বোঝাতে চান, এটা দেশের জন্য, আমি আবারও বলছি যে তারা গণতন্ত্রটাকে এখন যেভাবে দেখার চেষ্টা করছে, যে আপনি ড্রাগ এডিক্টেড যখন হবেন কিংবা কেউ যদি হিরোইন খায়, গাঁজা খায়, সেটা যেমন নেশা, ক্ষমতার বিকারও এক ধরনের মাদকাসক্ত। তো এই সরকার ক্ষমতার বিকারের ড্রাগ এডিক্টেড, যে তাদের যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা চাই এবং তাদের অধীনে নিয়ন্ত্রণেই নির্বাচন হবে এবং সমস্ত দলও তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক গণতন্ত্রের যে সংজ্ঞাটা আপনি বলছেন যে দেশে গণতন্ত্র আছে কি নাই, দেখেন তারা রাজনীতিটাও কিন্তু সেইভাবেই করছে। যে আওয়ামী লীগের দেখেন, জাতীয় পার্টির অবস্থাটা দেখেন, যেটা প্রধান বিরোধী দল বলা হচ্ছে, এই জাতীয় পার্টি 3 ভাগে বিভক্ত এবং প্রত্যেকটা গ্রুপের নেতাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তার কথায় জাতীয় পার্টি চলে। এর সাথে তো সংসারই ভেঙে গেছে এটা করতে গিয়ে। দিলীপ বড়ুয়া টাইপের যারা ছিল তারা তো অলমোস্ট ভবগুলো হয়ে গেছে। জামাতের অর্ধেক জেলে, অর্ধেক ঘর ছাড়া। বিএনপিও গুলির মুখে আন্দোলন করতে পারছে না। হেফাজতকে
শাপলা শাপলা ফুল দেখাতে গিয়ে আপনি রক্তকরবী দিয়ে দিলেন হাতে। তো এই যে গণতন্ত্রের একটা মডেল তারা তৈরি করেছে, যে আমি ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল বাকশাল যে তারা করতে চাচ্ছে, আশ্চর্যজনকভাবে সত্য যে এই বাকশালের বিরুদ্ধে যারা যেদিন ছিল, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ক্ষমতাচ্যুত এবং হত্যা করতে চেয়েছিল, যারা তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, যারা তার মৃত্যুর পর ট্যাঙ্কে উঠে নাচানাচি করেছে, সেই ইনু মতিয়ারা এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে না। তারা এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বদলে বৈজ্ঞানিক বাকশাল কায়েম করছে। আচ্ছা, এই যে রাজনৈতিক চরিত্রের বড় ধরনের পরিবর্তন ঘটে গেল দেশে, এবং এটাকে এখন গণতন্ত্র বলা হচ্ছে। এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? হ্যাঁ, এটা থেকে পরিত্রাণের উপরে গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্র, এটার অন্য কোনো পরিত্রাণ নেই। বিরোধী দলের ভূমিকা কি মনে করেন আপনি কোন বিরোধী দলের কথা বলছেন? বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো যে না, বিএনপি জামাতের এখানে তো সরকার তো তাদেরকে এই যখন একটা বাকশাল তৈরি হবে, বিরোধী দলের দায়িত্ব কিন্তু সেটা ভেঙে ফেলা। না, এখন এটা বললে আপনি যেভাবে বলতে চাচ্ছেন, এটা ভেঙে ফেলতে আন্দোলন তৈরি করার জন্য আন্দোলন তৈরি করতে চাচ্ছেন, যে এটা এটা একটু কঠিন কাজ। প্রথমত এই কারণে কঠিন যে দেখেন, মুশফিকুর রহিম, আমাদের ক্রিকেটের খেলা চলছে এখন, ক্যাপ্টেন মুশফিকুর রহিমরা জিম্বাবুয়েকে হারাচ্ছে, কিন্তু মুশফিকুর রহিমরা জানে যে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানো কত কঠিন। তার মানে কি আপনি বর্তমান সরকারকে সেই পরাশক্তি আওয়ামী লীগ জানে যে নির্বাচনে জিতে আসা কত কঠিন, বিএনপি জানে যে গুলির মুখে দাঁড়িয়ে থেকে আন্দোলন করা কত কঠিন, ইনু মেননের বাম দলরা জানে যে আওয়ামী লীগ ছাড়া এককভাবে নির্বাচন করে 500 ভোট পাওয়া কত কঠিন। আচ্ছা, মানে কঠিনগুলো আমি আপনাকে বলছি। জিপিএ 5 প্রাপ্ত ছাত্ররা জানে কত কঠিন জিপিএ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কত কঠিন। কঠিনের যদি আপনি রাজনীতি বিশ্লেষণে আনেন, তো এই যে কঠিনতা বলছেন, রাজনীতি এবং গণতন্ত্র কঠিনের ভেতর দিয়েই কিন্তু সূচিত হয়। এই কঠিন, এই জনগণের এই প্রত্যাশাটা, এই স্বপ্নটা কে দেখবে? জনগণ দেখবে। কিন্তু জনগণ স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নটা কিন্তু স্বৈরাচাররা ভাঙে। দেখেন, মাকড়সা যেটা আছে, মাকড়সা যা পারে আমরা তা পারি না। মাকড়সা স্বপ্ন দেখতে পারে, সে তার জাল ঘর বুনতে পারে, আমরা তার স্বপ্নটা ভাঙতে পারি, তার জাল ঘরটা ভেঙে ফেলতে পারি। কিন্তু আপনি তো মাকড়সার দোষ দিতে পারবেন না, যে ভাঙছে দোষটা তার। আজকে জেব্রা দেখেন, জেব্রা এত সুন্দর একটা প্রাণী, তার শরীরে যে ডিজাইনের রংটা আছে, জেব্রা নিজেকে এই ডিজাইনটা দেখতে পারে, কিন্তু আমরা দেখি, আমরা দেখে মুগ্ধ হই। তো গণতন্ত্রের সংজ্ঞাও কিন্তু তাই। যিনি গণতন্ত্র প্র্যাকটিস করবেন, যিনি গণতন্ত্রের প্রবক্তা হবেন, ওনাকে তো গণতন্ত্র করে দেখাতে হবে। ধন্যবাদ। আমি তুহিন মালিক সাহেব, আমি আপনার কাছে একটু পরে আবার আসছি। আমি যাচ্ছিলাম ডক্টর মাহাদি আমিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আপনাকে অনেক অনেক স্বাগত যে আপনি আমাদের কাছে এখানে আসছেন আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে, এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমানের অ্যাডভাইজার হিসেবে। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, যে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে স্ট্রাকচার, যে প্রেক্ষাপট, আপনার মতামতটা কি? বাংলাদেশে যে বিশাল জনসমষ্টি রয়েছে, প্রায় 18 কোটি মানুষ, তার ভিতর প্রায় 63% বেশি কিন্তু তরুণ। রাইট। এবং আমি নিজেও একজন তরুণ। স্বাভাবিকভাবে আপনি যেটি বললেন, আমি যদি সেই তরুণদের চোখ দিয়ে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিকাঠামোটাকে বিশ্লেষণ করি, পর্যবেক্ষণ করি, আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি সেটি অত্যন্ত হতাশাজনক এবং ক্ষেত্র বিশেষে সংক্ষুব্ধকর। আচ্ছা, আমরা যদি রাজনৈতিক পরিকাঠামোটাকে বিশ্লেষণ করি, এটা দুটো পার্ট রয়েছে, যেটা তুহিন ভাই বললেন, একটি সরকারি দল, একটি বিরোধী দল। আমরা যদি এই সরকারি দলের দিকে তাকাই, এমন একটি নির্বাচনের মাধ্যমে ওনারা ক্ষমতায় এসেছেন যেটা আমাদের তরুণদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। আমরা ভোট প্রদানের অধিকারটুকু পাইনি। 154টি আসনে তারা নির্বাচিত হয়েছেন অটোমেটিকলি, একটা ভোটেরও প্রয়োজন হয়নি। আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছিল, তারা নির্বাচন করবার জন্য অনুরোধ করেছিলেন এমন একটি প্রশাসনের মাধ্যমে, এমন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যেটা অলরেডি পলিটিসাইজড। প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীতে এত দলীয়করণ বাংলাদেশ ইতিহাসের আগে কখনোই হয়নি। সো এমন একটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, এমন একটি ল এনফোর্সমেন্ট এজেন্সির আন্ডারে আপনি ইলেকশনে যেতে পারেন না, যেখানে আপনি জানেন যে রিগিং হবে। এবং আপনি যদি দেখেন, এই 154টি আসনেও যে কোনো ইলেকশন ছাড়াই তারা অটোমেটিকলি ইলেক্টেড হলেন, সেই আসনগুলোতে একজন লোকের কনফিডেন্স ছিল না যে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি তারা দাঁড়ায়, তারা একটা প্রপার জাস্টিস পাবে ইলেকশনের মাধ্যমে। দ্যাটস ওয়াই 154টি আসনে
ফ্রি তারা চলে গেল ইলেকশনে ইলেক্টেড হয়ে। তো আমি যেটা বলছি 154টি আসনে তারা ইলেক্টেড হয়ে অটোমেটিকলি গভর্নমেন্ট ফর্ম করলো, রাইট। এবং এর মাঝে আমরা তরুণ যে ভোটাররা রয়েছে তারা আমাদের মতন করে ভোট দিতে পারলাম না, ভোটের অধিকার আমরা থেকে বঞ্চিত। আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হলাম, আমরা আমাদের সাংসদ নির্ধারণ করতে পারলাম না, আমাদের মন্ত্রী নির্ধারণ করতে পারলাম না, আমরা আমাদের প্রধানমন্ত্রী নির্ধারণ করতে পারলাম না। এবং আমরা দেখেছি সব জনমতে উঠে এসেছে, জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের শতকরা 90% লোক কিন্তু চেয়েছিলেন একটা তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। তার মানে দেশের 90% লোককে তারা বিমুখ করলো, যে 90% লোকের মাঝে তরুণ সম্প্রদায় অন্তর্ভুক্ত। হার্ডকোর যে 10% আছেন যারা আওয়ামী লীগার, তাদের বাইরে দেশের সবাই কিন্তু বিভাজিত হয়ে গেছে, তারা প্রত্যেকে বিএনপির পক্ষে ছিল। আওয়ামী লীগের সাপোর্টার আছে যেটা নরমালি ধরা হয়। আচ্ছা ডক্টর মাহাদি আমিন সাহেব, আমি ছোট্ট একটা ব্রেক থেকে এসে আপনার সাথে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম দুজন সম্মানিত অতিথির সাথে। আপনারা দুজনকে চিনেন, যারা একজন আসছেন শুধু ঢাকা থেকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদের সাথে কথা বলবো আমাদের বাংলাদেশকে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।